নমস্কার, শুরু করছি বাংলার প্রাইম টাইম। আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে থাকছে বিশাখাও। আজকে সৌজন্য নিয়ে কথা বলতে হচ্ছে বাংলার প্রাইম টাইমে। এই মুহূর্তে গোটা দেশ সরগরম হয়ে রয়েছে গণতন্ত্রের বৃহত্তম উৎসবকে ঘিরে। তার কারণ আগেও একদিন বলছিলাম যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই দেশ, শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম জনসংখ্যাও এই দেশ এখন। ফলে এই দেশের নির্বাচন যখন হয় সেটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব। আর একটু আগে যে মন্তাজটা দেখাচ্ছিলাম, যেখানে বেশ কিছু ছবির কোলাজ দেখা যাচ্ছিল, এই বাংলারই জঙ্গলমহলে জনজাতি সম্প্রদায়ের কোনো একটা উৎসবের ছবি। সেই উৎসবটা এই গণতন্ত্রের উৎসবের মাঝখানেই এসে পড়েছে। সেই উৎসবে তাদেরকে সামিল হতে দেখলাম যারা গণতন্ত্রের উৎসবে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু উৎসব যে আসলে একটা মহামিলনের ক্ষেত্র, উৎসব যে আসলে সমস্ত ভেদাভেদ ভুলে পরস্পরের সঙ্গে আদান প্রদানে মিলিত হওয়ার একটা ক্ষেত্র, সেইটা বোধহয় আমরা ভুলে যাচ্ছি। এই যে জনজাতি সম্প্রদায়ের যে উৎসবের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে যুযুধান দুই পক্ষের, মানে পরস্পরের বিরুদ্ধে লড়তে থাকা দুটো রাজনৈতিক দলের দুই প্রার্থী পরস্পরের খুব কাছাকাছি এসেছিলেন, প্রায় মুখোমুখি হয়েছিলেন, কিন্তু মুখোমুখি হয়েও যারা পরস্পরের মুখোমুখি হতে চাইলেন না, তারা কি আসলে উৎসবের মানটা রাখতে পারলেন? উৎসব যদি মহামিলনের ক্ষেত্র হয়, উৎসব যদি মানুষের সঙ্গে মানুষের বা সমাজে যারা আমরা আমাদের মতো যাদেরকে নিয়ে এই সমাজ, তাদের নিজেদের মধ্যে আদান প্রদানের একটা ক্ষেত্র যদি উৎসব হয়, তাহলে সেখানে গিয়ে পরস্পরের সঙ্গে আদান প্রদান না করে যদি অসৌজন্যটাই দেখাতে থাকি, তাহলে সেটা কি উৎসবের জায়গায় থাকে? আর এই অসৌজন্যের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতেই সবচেয়ে বেশি বলে এখন অনেককেই আক্ষেপ করতে শোনা যায়। আর সেই আক্ষেপটা রয়েছে বলেই বোধহয় পশ্চিমবঙ্গে নির্বাচনগুলো সবচেয়ে বেশি রক্তাক্ত হয়। যদি ন্যূনতম সৌজন্যটা আমরা নিজেদের মধ্যে বহাল রাখতে পারতাম, বজায় রাখতে পারতাম, পরস্পরের মধ্যে একেবারে বুনিয়াদি যেটুকু সৌজন্য বহাল রাখা যায় সেইটুকু সীমাও যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে বোধহয় আমাদের নির্বাচনগুলো এতটা রক্তাক্ত হতো না। এই নিয়ে আরও বিশদে আপনাদেরকে আমরা আরও অনেক ছবি দেখাবো, সৌজন্য অসৌজন্য দুরকম ছবি দেখাবো। এবং তবে তার আগে বিশাখার থেকে জেনে নেব যে আজকের বিষয়টা ঠিক কি নিয়ে একেবারে পিন পয়েন্টেডভাবে আমরা আলোচনা করতে চলেছি। ঈশান, ভোটের কথা বলছিলে উৎসবের কথা, কিন্তু সেই উৎসব যদি এসে পড়ে ভোটের মাঝখানে, ভোট বড় বালা ঈশান। প্রতিটা অলিতে গলিতে প্রচার সারতেই হবে, পৌঁছে যেতে হবে প্রত্যেকটা ভোটারের ঘরের উঠোনে। আর বরাত জোরে যদি একটা পুজো বা পার্বণ এসে যায়, তাহলে তো সোনায় সোহাগা। ঠিক তাই হলো জানো ঝাড়গ্রামে, ঠিক তাই হলো। বাহা মা মারে বাঙ্গা, এটা একটা উৎসব, আদিবাসী উৎসব। সেই উৎসবের মাঝে জনসংযোগে জোর বিজেপি তৃণমূল দুই প্রার্থীরই। তৃণমূলের কালীপদ সোরেন আর বিজেপির প্রণত টুডু কখনো পুজো করলেন, কখনো হাঁটলেন, পাশাপাশি কখনো ধামসা মাদল বাজিয়ে নাচলেন। দুজনের মাঝে ফারাক এক হাত কি দু হাতের, কিন্তু তাও কেউ নাকি কাউকে দেখতেই পেলেন না। একেবারেই তাই। এই সৌজন্য বা এই অসৌজন্যের ছবিটা নিয়েই আজকে বাংলার প্রাইম টাইমে আমাদের কথা বলতে হবে। হাস্যকর লাগছে যে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়েছেন যে দুজন প্রার্থী, মানুষের সঙ্গে আদান প্রদান করাটাই এখন যাদের সবচেয়ে বড় কাজ। কারণ প্রচারটা আসলে মানুষের সঙ্গে আদান প্রদান করা, রোজ মানুষের বাড়িতে দরজায় দরজায় যাওয়া। তারা একটা সামাজিক উৎসব বা একটা ধর্মীয় উৎসবে সামিল হলেন, কিন্তু সেখানে সামিল হয়ে সেই সৌজন্যটা, সেই আদান প্রদানটাই সবার আগে ভুলে গেলেন। একটু ছবিগুলো দেখে নিন আরও স্পষ্ট করে। বিশাখা যে ছবিটার কথা বিশেষ করে উল্লেখ করছিল, দেখুন দুজন প্রার্থী, কালীপদ সোরেন তৃণমূলের প্রার্থী আর ডক্টর প্রণত টুডু, তিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা আসনে। তারা জনজাতি সম্প্রদায়ের একটি উৎসবে সামিল হয়েছেন এবং সেখানে পুজো আর্চা, অন্যান্য যা যা রিচুয়ালস, যা যা উপাচার রয়েছে সেগুলো হচ্ছে। সেখানে দেখুন একজন পুজো করছেন, কালীপদ সোরেন সেখানে পুজো করছেন বলে প্রণত টুডু দূর থেকে দেখছেন এবং অদ্ভুত মুখভঙ্গি নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ কালীপদ সোরেন ওই উৎসবে সামিল হয়েছেন, সম্ভবত সেটা তার খুব একটা পছন্দ হচ্ছে না, বা কালীপদ সোরেনও
পিছনে যে প্রণব টুডু দাঁড়িয়ে রয়েছেন, যিনি এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এই দেশের শাসক দলের প্রার্থী, তার প্রতি কোনো রকম সৌজন্য দেখানোর প্রয়োজন রয়েছে কিনা, দুজনে মিলে একসঙ্গে পুজোটা করলে কেমন হতো বা ওই আচার অনুষ্ঠানে অংশ নিলে একসঙ্গে কেমন হতো, সেই ভাবনা সেই ধারণা তার মাথাতেও আসছে না। আরেকটা ছবি আমি পিসিআরকে দেখাতে বলবো, সেখানে এই দুজন প্রার্থী, এই কালীপদ সরেন এবং প্রণব টুডু, তারা দুজন হাঁটছেন পাশাপাশি, 1 হাত দূরত্ব দুজনের মধ্যে। সেই ছবিটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দুজনের মাঝে 1 হাত দূরত্ব, কিন্তু পরস্পর দেখুন, পরস্পরকে যেন দেখতেই পাচ্ছেন না, পরস্পরকে দেখতেই পাচ্ছেন না, পাশাপাশি হাঁটছেন। তাহলে প্রশ্ন করতে ইচ্ছা করে, এই যে সামাজিক উৎসবটায় তারা গিয়ে হাজির হয়েছিলেন, সেখানে কি আদৌ উৎসবে সামিল হতে গিয়েছিলেন, নাকি ওখানটা অনেক ভিড় জমে, সেই ভিড়ের সঙ্গে গিয়ে এই মুহূর্তে কথাবার্তা বলতে পারলে নির্বাচনে কিছু ভোট বেশি আসতে পারে, তাই ভোটের স্বার্থে ওখানে গিয়েছিলেন? কারণ কেউ যদি উৎসবে সামিল হওয়ার জন্য উৎসবের ভূমিতে পা রাখেন, তাহলে সেখানে তো পরস্পরের সঙ্গে আদান প্রদান করাটাই রীতি, স্বাভাবিকভাবে সেটা আসবে। 1 হাত দূরত্বে পাশাপাশি হাঁটছেন, তাও কেউ কাউকে দেখতে পাচ্ছেন না। আরেকটা ছবি পিসিআরকে দেখাতে বলবো, ধামসা মাদল বাজাচ্ছেন দুজনেই ওই উৎসবে গিয়ে ধামসা মাদল বাজাচ্ছেন। জনজাতিদের যে বিশেষ নাচ, সেই নাচে অংশ নিচ্ছেন, কিন্তু সবটাই আলাদা আলাদাভাবে। কালীপদ সরেন, প্রণব টুডু দুজনেই হাজির হলেন, দুজনেই আচার অনুষ্ঠানে অংশ নিলেন, পাশাপাশি হাঁটলেন, এমনকি জনজাতি নৃত্যে অংশ নিলেন, ধামসা মাদল বাজালেন, কিন্তু সব আলাদা আলাদাভাবে। আচ্ছা, যদি দুই প্রার্থী একসঙ্গে ধামসা মাদল বাজাতেন, বা যদি বাকি যারা ওই নাচে অংশ নিয়েছেন তাদের সঙ্গে হাত ধরাধরি করে একসঙ্গে এই দুজন নাচে অংশ নিতেন, তাহলে কি আরও ভালো একটা ছবি তৈরি হতে পারতো না? দারুণ সৌজন্যের একটা ছবি কি তৈরি হতে পারতো না? একটা দৃষ্টান্ত কি গোটা দেশের সামনে এই বাংলা তুলে ধরতে পারতো না? যে এই বাংলায় নির্বাচনে রক্তপাত এবং হিংসা নিয়ে এত প্রশ্ন ওঠে, কিন্তু সেই বাংলাতেই এমন জায়গাও আছে যেখানে দুজন প্রার্থী একটা সামাজিক উৎসবে গিয়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সামাজিকভাবে পরস্পরের সঙ্গে সৌজন্যের নিদর্শন রাখছেন, এবং সাধারণ মানুষও সামাজিক উৎসবের ক্ষেত্রে রাজনৈতিক ভেদাভেদগুলো দূরে সরিয়ে রেখেছেন। এই দৃষ্টান্ত কি তৈরি করা যেত না? এই দৃষ্টান্ত তৈরি করার যে অবকাশ ওই দুজন প্রার্থীর মধ্যে সামনে ছিল, কালীপদ সরেন এবং প্রণব টুডু, তারা কিন্তু সেই অবকাশটা হারিয়ে ফেললেন, তাই নয় কি বিশাখা? একদমই তাই। তুমি যে কথাগুলো বলছিলে, অবশ্যই এই ছবিগুলো তো নতুন করে প্রশ্ন তুলেই দেয়, যেখানে আমরা দেখলাম কি প্রথম দফার নির্বাচনে আমরা অনেক চেষ্টা করা হলো, কিন্তু তারপরেও কোথাও গিয়ে হিংসাকে আটকানো গেল না। আর তারপর এই অসৌজন্যের রাজনীতি আমরা যেটা দেখলাম ঝাড়গ্রামে। কালীপদ সরেন, যিনি তৃণমূলের প্রার্থী, তিনি নাকি দেখতেই পেলেন না তার রাজনৈতিক প্রতিপক্ষকে। কি বলছেন কালীপদ সরেন, শুনুন। যে নতুন করে আমি হঠাৎ করে আসছি সেরকম ব্যাপার নয়, এবং প্রত্যেকটি জায়গায় যেখানে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে সেখানে জনগণের সঙ্গে আমি সামিল হচ্ছি, এবং এটা আমার নৈতিক কর্তব্য। বিরোধী প্রার্থীর সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে? না, সেরকম ধরনের দেখা হয়নি, কারণ আর এখানে তো যে কেউ আসতেই পারি, কারণ এটা একটা তো আমাদের সামাজিক অনুষ্ঠান। তৃণমূল প্রার্থী কালীপদ সরেন তিনি বলছেন সেরকমভাবে দেখা হয়নি প্রণত টুডুর সঙ্গে, যিনি বিজেপির প্রার্থী, অথচ আমরা সবাই দেখলাম, ছবি কথা বললো যে তারা একেবারে 1 হাতের দূরত্বে দাঁড়িয়েছিলেন। তো বিজেপির যিনি প্রার্থী তিনি কি দেখতে পেলেন? তৃণমূলের যিনি প্রার্থী তাকে দেখতে পাননি। কালীপদ সরেন বলছেন তিনি নাকি দেখতে পাননি, কিন্তু বিজেপির প্রণত টুডু তিনি কি দেখতে পেলেন? কি বলছেন তিনি, শুনুন। দেখুন, এটা আমরা বরাবরই এই পুজোটা এখানে প্রায় 45 বছর ধরে হচ্ছে, 40-45 বছর ধরে হচ্ছে, এবং এখানে গত 12 বছর ধরে আমি আসছি, এবং এখানে প্রত্যেক বছর যেমন আসি এই বছরই এসেছি। শাসক দলের প্রার্থীর সাথে কোনোভাবে কথোপকথন? মানে সেইভাবে কথা হয়নি, সেইভাবে আমরা এসছি, সবাই এসছি, হ্যাঁ, এবার সেইভাবে আমার ওনার সঙ্গে কথা হয়নি। এই ছবিটা যখন আমরা দেখছি, রবিবাসরীয় প্রচারে ঝাড়গ্রামে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থী একটা অনুষ্ঠানে গিয়েছেন, উৎসবে গিয়েছেন, সেখানে গিয়েও তারা নাকি একে অপরকে দেখতেই পাচ্ছেন না। এই যে দেখতে না পাওয়াটা, এর যদি একটু ভেতরে আমরা ঢুকি, যে নিজেদের মধ্যে এত রেষারেষি, তারা হতে পারেন যে দুটো রাজনৈতিক দলের তারা প্রার্থী, ভোটে তারা দুটো রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে তারা হয়তো প্রার্থী পদে রয়েছেন, তারা মানুষের কাছে পৌঁছেছেন, যে মানুষগুলো কিন্তু একই থাকছেন যাদের কাছে তারা যাচ্ছেন,
কিন্তু এইভাবে যদি প্রার্থীদের মধ্যে এত রেষারেষি, এত হিংসা থাকে, তাহলে ভোটটা কি আদতে শান্তিপূর্ণ হয়? আমরা তো দেখেছি প্রথম দফার নির্বাচনে আমরা কোনোভাবেই হিংসা এড়াতে পারলাম না। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বড় চ্যালেঞ্জ ছিল কার কাছে? না জাতীয় নির্বাচন কমিশনের কাছে, যাতে ভোট কোনো রকমভাবে হিংসা সেখানে না হয়। কিন্তু প্রথম দফায় দেখিয়ে দিয়েছে, হয়তো এই আশঙ্কাটাও তৈরি হয়ে গিয়েছে যে পরের দফায় কি হতে চলেছে, পরের 6 দফায় আমরা কি দেখতে চলেছি, সেই আশঙ্কাটা তৈরি হয়ে গিয়েছে। আর সেই জায়গা থেকে ইতিমধ্যেই সেখানকার মানুষ যারা আজকে নিজেদের 2 প্রার্থীকে এভাবে দেখলেন রেষারেষি করতে, নিজেদের পাশাপাশি দাঁড়িয়েও যারা নাকি দেখতেই পেলেন না, সেখানকার মানুষের মধ্যেও সেই আশঙ্কা তৈরি হয়েছে আদতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তো ভোটের সময় বা ভোটের পরে? কি বলছেন সাধারণ মানুষ, শুনুন। আমার তো মনে হয় না যে কারোর সাথে এরা মানে কথাবার্তা বললেন, এরকম সিচুয়েশন সম্ভবত নেই। সৌজন্যতা বোধটা পশ্চিমবঙ্গে ছিল, কিন্তু বর্তমানে এর অভাব দেখা যাচ্ছে। 2 প্রার্থী যখন ছিলেন তাদের মধ্যে সৌজন্য বিনিময় করা উচিত ছিল। আমরা সাধারণ মানুষের কথা তো শুনলাম, কিন্তু সাধারণ মানুষের কথা শোনার আগে বিশাখার সঙ্গে যখন শুনছিলাম ওই 2 প্রার্থী পরস্পরের সম্পর্কে কি বলছিলেন দেখা হওয়া বা না হওয়া নিয়ে, সেটা সত্যি হাস্যকর লাগছিল শুনতে বিশাখা। তার কারণ এই প্রণত টুডু এবং কালীপদ সরেন পরস্পরের সম্পর্কে বলছেন যে দেখা হয়নি, উনি এসেছিলেন কি জানি, আমার সঙ্গে তো দেখা হয়নি। আমরা ছবি দেখালাম আপনাদের, স্পষ্ট দেখা যাচ্ছে দুজনের পাশাপাশি হাঁটছেন, দুজনের মাঝখানে মাত্র 1 হাত দূরত্ব। ধামসা বাজাচ্ছেন, মাদল বাজাচ্ছেন বা আদিবাসী নৃত্যে, জনজাতি নৃত্যে অংশ নিচ্ছেন। একজন সামনে দাঁড়িয়ে পুজো করছেন বা ওই আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, একজন ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন। প্রকাশ্যে সেই ছবি দেখা যাচ্ছে, কিন্তু তারা বলছেন দেখা হয়নি। মানে সৌজন্য কি এতটাই অস্পৃশ্য হয়ে গেল, এতটাই অচ্ছুত হয়ে গেল যে একেবারে সামনাসামনি ক্যামেরার সামনে, সেই ক্যামেরায় সেই ছবি প্রকাশ্য দিবালোকে ধরা পড়ছে যে তারা দুজন পাশাপাশি রয়েছেন, একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, পাশাপাশি হাঁটছেন, তাও তারা স্বীকার করতে পারছেন না কিছুতেই যে তারা একসঙ্গে অনুষ্ঠানে সামিল হয়েছেন, একসঙ্গে সামিল হয়েছিলেন, পাশাপাশি হেঁটেছিলেন এবং পরস্পরকে দেখেছিলেন। দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে। এই রাজনীতি, কোন ধরনের রাজনীতি এই বাংলার বুকে আমরা জন্ম দিয়েছি আমি জানি না। আমার জানা নেই এই রাজনীতির পরম্পরা কতদিন ধরে এই বাংলায় চলবে, এবং এই ধারা যদি চলতে থাকে তাহলে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কি, বাংলার নির্বাচনগুলো আর যাতে রক্তাক্ত না হয়, হিংসার উৎসবে যাতে পরিণত না হয়, তার জন্য যে নিরন্তর বিভিন্ন মহল থেকে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বার্তা দিচ্ছেন, সেই বার্তা আদৌ কোনো কাজে লাগবে কিনা আমাদের জানা নেই। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সৌজন্যের যে বরাবর অভাব ছিল এমন তো নয়। সৌজন্যের বিরল নজির, বিরল দৃষ্টান্ত গোটা পৃথিবীর সামনে এই ভারতের রাজনীতি তো তৈরি করেছে। ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে কীরকম সৌজন্যের সম্পর্ক ছিল, পরস্পরের মধ্যে তীব্র বিরোধিতা ছিল, কিন্তু তারপরেও 1971 সালে যখন দেশের হয়ে সওয়াল করতে হবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে, রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে যখন সওয়াল করতে হবে দেশের হয়ে, 1971 সাল, ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ীর মধ্যে সৌজন্যের সেই নজির। সেই সময় ইন্দিরা গান্ধী ভারতের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রসংঘে কাকে পাঠাচ্ছেন? অটল বিহারী বাজপেয়ীকে, যিনি বিরোধী পক্ষের সামনের সারির মুখ। তীব্র রাজনৈতিক বিরোধিতা দেশের মধ্যে, কিন্তু দেশের হয়ে, দেশের স্বার্থে, দেশের সরকারের হয়ে কথা বলতে রাষ্ট্রসংঘের মঞ্চে কে যাচ্ছেন? অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও ভরসা রাখছেন অটল বিহারী বাজপেয়ীর উপর, এবং বিরোধী পক্ষের সামনের সারির মুখ অটল বিহারী বাজপেয়ী তিনিও গিয়ে সেই ভরসার মর্যাদা রাখছেন আন্তর্জাতিক মঞ্চে। সৌজন্যের এই একটা নজির নয়, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রের নজিরের কথা বললাম, এই বাংলাতেও এই নজির ছিল। বিধানচন্দ্র রায় এবং জ্যোতি বসু, তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? 1954 সালের ঘটনা। বিধানচন্দ্র রায়ের সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছে এই বাংলায় বামপন্থীরা। বিধানচন্দ্র রায়ের সরকারকে ফেলে দেওয়ার তোড়জোড় প্রায় শুরু করেছেন জ্যোতি বসুরা। সেই সময় জ্যোতি বসুর বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে গেল, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেল। বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু বিরোধী দলের সামনের সারির মুখ, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। বিধানসভার বাইরে পুলিশ অপেক্ষায়, জ্যোতি বসু বাইরে বেরোলেই অ্যারেস্ট হয়ে যাবেন। বিধানচন্দ্র রায় সেই সময় জ্যোতি বসুকে বলে দিয়েছিলেন
জ্যোতি বসুকে বলে গিয়েছিলেন যে বিধানসভা থেকে বেরিয়েও না, আজ রাতটা বিধানসভাতেই কাটিয়ে যাও, বাইরে গেলেই পুলিশ অ্যারেস্ট করবে। নিজের পুলিশ অ্যারেস্ট করতে এসছে বিরোধী দলের নেতাকে, মুখ্যমন্ত্রী নিজে বিরোধী নেতাকে বাঁচিয়ে দিয়ে গেলেন। এই সৌজন্য এই বাংলার মাটিতে ছিল, আজ আর দেখা যায় না। পাশাপাশি হাঁটলেও তারা বলেন পরস্পরকে দেখতে পাইনি। 2017 সাল অত্যন্ত সাম্প্রতিক। প্রণব মুখোপাধ্যায় তখন দেশের রাষ্ট্রপতি, আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রবীণ কংগ্রেসী নেতা, দীর্ঘদিন কংগ্রেসী রাজনীতি করে অবশেষে রাষ্ট্রপতি পদে আসীন। আরেকজন পুরো উল্টো মেরুতে বিজেপির নেতা হিসেবে উঠে এসছেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু প্রণববাবুর জন্মদিনে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠালেন। শুধু নয়, যেহেতু বাঙালি রাষ্ট্রপতি সেহেতু বাংলায় লিখে তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন। এবং শুধু তাই নয়, প্রণব মুখোপাধ্যায় একজন রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে বিভিন্ন কাজে সহায়তা করেছেন সে কথা নরেন্দ্র মোদী নিজেও বারবার স্বীকার করেছেন, যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দিল্লিতে আসার পরে, গুজরাট থেকে দিল্লিতে আসার পরে যদি প্রণব মুখোপাধ্যায়ের মতো একজন রাষ্ট্রপতিকে না পেতেন, ওরকম অভিভাবক না পেতেন, তাহলে তার পক্ষে কাজ করা সম্ভব হতো না এত ভালোভাবে। এইটাই ছিল সৌজন্য, তাই নয় কি বিশাখা? এই ছবি কি আমরা দেখিনি? দেখো তুমি এই যে ইতিহাসের পাতা থেকে বা সাম্প্রতিক কালে 2017 পর্যন্ত যা যা ছবিগুলো দেখালে, এগুলো বাংলার সৌজন্যের রাজনীতি বা এগুলোই বাংলার রাজনীতি সংস্কৃতি। এবং সেই ছবিগুলো আজকের দিনে সত্যিই বিরল। কিন্তু তার মধ্যেও আমরা যখন দেখতে পাচ্ছি যে রেষারেষি, দেশ, যখন দেখতে পাচ্ছি হিংসা, সেই সময় যখন এই অসৌজন্যের রাজনীতি বড্ড বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই সময় এই মরুভূমিতে যেন মরুদ্যানের মতো কিছু কিছু ছবি দেখতে পাই, যেগুলো সত্যি শান্তির হাওয়া নিয়ে আসে। আমরা যদি একটু কয়েকটা ছবি দর্শকদের একটু মনে করাই, খুব সাম্প্রতিক ছবি, এই ভোটের সময়কার ছবি। সেই ছবিগুলো কি? একদিকে আমরা দেখতে পেলাম তখন ঈদ, নববর্ষ, রামনবমী সব কিছু সামনে আসছে। ভোট প্রচারে রয়েছেন কে? বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি ভোট প্রচারে রয়েছেন। হঠাৎ রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, তার পাশে পড়লো কি না, তৃণমূলের একটা ক্যাম্প অফিস। সেখানে তিনি গেলেন এবং সেখানে শুধু গেলেনই না, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। যারা তৃণমূলের কর্মী সমর্থকরা ভেতরে ছিলেন তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। এবং সেই জায়গা থেকে এবার তৃণমূল কর্মী সমর্থকরা এতটাই আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে দিলীপ ঘোষ তাদের কাছে এসেছেন, তাদের সঙ্গে সেলফি তুললেন। এটা গেল একটা ছবি, বর্ধমান দুর্গাপুরের একটা ছবি দেখালাম। এবারে আমরা একটু উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো। সেখানে রায়গঞ্জের বিজেপি প্রার্থীকে কার্তিক চন্দ্র পাল তিনি জনসংযোগে বেরিয়েছেন। সেই সময় প্রবল গরম এবং সেই সময় রামনবমীর মিছিল হচ্ছে, সেই মিছিল একদিকে চলছে এবং সেই মিছিল থেকেই প্রচার সারছেন কার্তিক পাল। আর সেই সময় পাশেই জলসত্র চালিয়ে যাচ্ছিলেন। জলসত্রে ছিলেন কে না, তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি একেবারে জল খাওয়ালেন বিজেপির যিনি প্রার্থী সেই কার্তিক পালকে, জল খাওয়ালেন। সেই ছবিটাও আমরা দেখেছি, সেই সৌজন্যের ছবিটাও একেবারে সাম্প্রতিককালে আমরা দেখলাম। আর এর পাশাপাশি আরও একটা ছবি দেখাবো আপনাদেরকে। বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি সাইকেলে করে প্রচারে বেরিয়েছেন। সাইকেলে করে যখন প্রচারে বেরিয়েছেন, জনসংযোগ সারছেন, সেই সময় হঠাৎই তার সঙ্গে দেখা হয়ে গেল কার সঙ্গে? তৃণমূলের যিনি টাউন সভাপতি সেই সুনীল দাসের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল। সুনীল দাসকে দেখেই সাইকেল থেকে তড়াক করে নেমে গেলেন সৌমিত্র খাঁ এবং নেমে গিয়ে সৌজন্য বিনিময় করলেন। এমনটাই নয়, পায়ে হাত দিয়ে প্রণামও করলেন সৌমিত্র খাঁ। এইটাই আমাদের বাংলার রাজনৈতিক সৌজন্যের ইতিহাস। এবং সাম্প্রতিক কিছু যেটা বলছিলাম যে মরুভূমিতে একটা মরুদ্যানের মতো হালকা বাতাস, সেই বাতাসটার অপেক্ষায় আমরা সবাই থাকি। এই সৌজন্যের ছবিগুলো কিন্তু সবচেয়ে বড় নজির এই বাংলায় হতে পারত বিশাখা, কিন্তু হয় না। তার কারণ ভোট যেখানে এই রাজ্যে প্রথম দফায় শুরু হলো, সেই প্রথম দফার ভোটের এলাকা থেকেই আমরা অসৌজন্য এবং রাজনৈতিক হিংসার ছবি বারবার দেখতে থাকছি। প্রথম দফায় ভোট হলো কোচবিহারে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে। কোচবিহার লোকসভা কেন্দ্র একেবারে প্রথম দিন থেকে আলোচনার কেন্দ্রে। সেখানে বিজেপির প্রার্থী তথা বিদায়ী সরকারের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যার হাতে রয়েছে, যিনি দিনহাটার বিধায়ক, সেই উদয়ন গুহ, তাদের মধ্যে তীব্র হানাহানি একেবারে শুরু থেকে। দফায় দফায়, একদিনে নয়, দফায় দফায় উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের দলবল পরস্পরের মুখোমুখি হচ্ছেন এবং বারবার তারা প্রচণ্ড একেবারে সংঘাতে জড়াচ্ছেন। লাঠি সোটা নিয়ে, কখনো অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলার অভিযোগ, ভাঙচুর, লাগাতার এই ছবি আমরা কোচবিহার থেকে দেখতে পেলাম। দুজনেই তো অত্যন্ত দায়িত্বশীল জায়গায় রয়েছেন। একজন কোচবিহারের সাংসদ, আরেকজন দিনহাটার বিধায়ক। একজন ওই কোচবিহার থেকে জিতে গিয়ে দেশের মন্ত্রী হয়েছেন, একজন ওই দিনহাটা থেকে জিতে এসে রাজ্যের মন্ত্রী হয়েছেন।
দুজনেরই তো দায়িত্ব রয়েছে অভিভাবকের মতন নিজের জেলার রাজনীতিকে আগলে রাখার, নিজের জেলার রাজনীতিকে কলুষমুক্ত রাখার। উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক যদি নিজেদের মধ্যে স্থির করে নিতেন যে তারা অভিভাবকের মতন রাজনৈতিক সংস্কৃতিকে রক্ষা করবেন, দূষণমুক্ত করবেন, কলুষমুক্ত করবেন, তাহলে কোচবিহারের বুকে এইরকম অশান্তি করার সাহস কি কারো হতো? কিন্তু ওই সৌজন্যটাই বোধহয় আমরা ক্রমশ হারিয়ে ফেলছি, তাই নয় কি বিশাখা? একদমই সেই সৌজন্যটা আমরা দেখছি যে হারিয়ে ফেলছি, এবং সেটা সব থেকে বেশি সংখ্যক জায়গায় দেখা যাচ্ছে কি যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা একের অপরের দিকে রীতিমতো শক্তিশালের মতো করে ছুঁড়ে ফেলছেন সেই কুকথা, সেই ভাষা সন্ত্রাসের বিভিন্ন অস্ত্রগুলো। কিন্তু এটা আমরা যদি দেখি, এটা করতে গিয়ে এই কুকথা স্রোত যখন বয়ে যাচ্ছে, তখন এটা করতে গিয়ে বিভিন্ন শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শাসক দলের ক্ষেত্রে আমরা যদি দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন, একেবারে কীর্তি আজাদ যিনি তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তিনি তখন মঞ্চে বসে রয়েছেন এবং তখন একের পর এক কথা বলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে। বহিরাগত ইস্যুতে তিনি হয়তো বাকিদের, যারা বহিরাগত বলে তারা অভিযোগ করেন, সেই বহিরাগতদের, সেই কোট আনকোট বহিরাগতদের তিনি বিঁধছেন মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় যাকে বিজেপি বা বিরোধীরা বহিরাগত বলছেন, সেই কোট আনকোট বহিরাগত কীর্তি আজাদ মঞ্চে বসে রয়েছেন। প্রত্যেকটা কথা বলছেন যে তিনি কি একবর্ণ বাংলা জানেন, বাংলা লিখতে পারেন, বাংলা বলতে পারেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কীর্তি আজাদের তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, তার যে মুখভঙ্গি, সেটা সত্যিই চোখে পড়ার মতো। একেবারেই তাই বিশাখা যে কথা বলছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছিলেন, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বা সেই সব দলের নেতাদের সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে কোনোদিনই সৌজন্য দেখান বলে কেউ বলতে পারবে না। তিনি অসৌজন্যমূলক মন্তব্য করে থাকেন বলে বারবার অভিযোগ ওঠে, কিন্তু সেই অসৌজন্যমূলক মন্তব্য যখন তিনি করছিলেন বিশাখা, তখন সেটা যে বুমেরাং হয়ে তার দলের প্রার্থীর দিকেই ফিরে আসবে, সেটা বোধহয় তিনি ভাবতে পারেননি। এবং অসৌজন্যের চাষ যদি আমরা রাজনীতিতে করতে থাকি, সেটা যে দলই হোক, তাহলে পরিণতিটা বোধহয় এই দিকেই এগোয়। সেই অসৌজন্য আমাদেরই এসে সবচেয়ে বেশি আঘাত করে, আমরা যা করি তার ফলটা আমাদের দিকেই ফিরে আসে, অর্থাৎ বুমেরাং হয়ে আসে। এবং যেটা তুমি কিছুক্ষণ আগে কিছুটা হিস্ট্রি দিয়ে বোঝাচ্ছিলে, ইতিহাস দিয়ে বোঝাচ্ছিলে এই বাংলা সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির কথা, তার প্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে ভোটটাও তো এত হিংসাত্মক ছিল না। আজকে বাংলায় ভোট আর সারা দেশে ভোট একেবারে স্বতন্ত্র হয়ে গিয়েছে, সেখানে রাজনৈতিক সংস্কৃতিরও অবক্ষয় হয়েছে, এটাই বোধহয় স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে আমরা কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবো? আমরা ঘুরে দাঁড়াতে চাই, আশা করছি ভবিষ্যতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর এই আশা রেখেই আজ বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।